মাত্র ২২ বছর বয়সেই পুরো দেশের ক্রাশ। অভিনেত্রী পায়ের নিচে চলে আসে বলিউড। যখন তাকে সাদা শাড়ি পরে ঝর্ণার নিচে গান গাইতে দেখা যায়, তখন মনে হয়েছিল যেন তিনি জলে আগুন জ্বালিয়ে দিয়েছেন। আর ঠিক তার কয়েক বছর পরেই এই অভিনেত্রী পুলিশ এবং মিডিয়ার ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন। কোনো মানুষ কি নিজের ইচ্ছায় তার এত বড় কেরিয়ার ধ্বংস করতে পারে? নাকি বলিউডের ভেতরেই এমন কোনো বড় চক্র ছিল যারা অভিনেত্রীকে আন্ডারওয়ার্ল্ডের দাবার ঘুঁটি বানিয়েছিল? আজ আমরা কোনো সাধারণ বায়োগ্রাফি দেখব না, দেখব ৮০ দশকে নীল চোখের এক মেয়েকে, যাকে গ্ল্যামার আর অপরাধের অন্ধকার দুনিয়ায় বলির পাঠা বানানো হয়েছিল। আর আপনি কি জানেন যে এই অভিনেত্রীর কারণে কাপুর পরিবারের তুমুল ঝগড়া হয়েছিল এবং ছেলে রাজীব কাপুর তার বাবা রাজ কাপুরের সাথে চিরতরে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন? অভিনেত্রী জীবনের গল্পটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা একটা জলজন্ত দুঃস্বপ্ন। চলচ্চিত্র নির্মাতাদের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগের কারণে এই অভিনেত্রীর কাজ পাওয়া বন্ধ হয়ে যায় এবং তাকে বলিউড ছাড়তে হয়েছিল। কেন এই অভিনেত্রী হঠাৎ একজন বৌদ্ধ সন্ন্যাসীকে বিয়ে করলেন এবং কোন ভয়ে তিনি ২৬ বছরের জন্য বলিউড থেকে উধাও হয়ে গেলেন? চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের এই সেলেব পরিচয় চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, এতক্ষণে তো আপনি জেনেই গিয়েছেন আজ এই ভিডিওতে আমরা কোন অভিনেত্রী সম্পর্কে জানতে চলেছি। হ্যাঁ, সেই অভিনেত্রীর নাম হলো মন্দাকিনী। ১৯৬৩ সালে ৩০শে জুলাই মিরাটে একটি অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যালেন জোসেফ ছিলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত মানুষ, আর মা মুনিরা জোসেফ ছিলেন ভারতীয় কাশ্মীরি মুসলিম। মা বাবা ভালোবেসে তার নাম রেখেছিলেন ইয়াসমিন জোসেফ। অ্যাংলো ইন্ডিয়ান এই রক্ত আর সংস্কৃতির মেলবন্ধনের কারণেই ইয়াসমিনের চেহারা আর চোখের মনি দুটোই ছিল একদম আলাদা, কিছুটা নীলচে আর ধূসর রঙের, যা দেখলেই যে কেউ মুগ্ধ হয়ে যেত। ছোট থেকেই তিনি ছিলেন ভীষণ চঞ্চল আর জেদি। পড়াশোনায় খুব একটা মন না থাকলেও স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে তার উপস্থিতি ছিল দেখার মতো। মিরাটের অল সেন্ট স্কুলেই তার প্রাথমিক পড়াশোনা শুরু হয়। শৈশবে বন্ধুদের সাথে পুতুল খেলা বা সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানোর ফাঁকেই তার মনে বাসা বেঁধে বড় স্বপ্ন, তা হল রূপলী পর্দার নায়িকা হওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে মায়ের শাড়ি জড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা সিনেমার নায়িকাদের মতো পোজ দিতেন তিনি। তবে রক্ষণশীল মিরাট শহরে বসেই স্বপ্ন দেখা আর তা পূরণ করা আকাশ পাতাল তফাৎ ছিল। তার বাবা প্রথমে এই লাইনে আসার ঘোর বিরোধী ছিলেন, কিন্তু মায়ের সমর্থনে ইয়াসমিন নিজের জেদ ধরে রাখেন। ৮০ দশকের শুরুতে মাত্র ১৭-১৮ বছর বয়সে কিশোরী ইয়াসমিন নিজের স্বপ্নকে তাড়া করতে বাবার হাত ধরে পাড়ি জমান স্বপ্নের শহর মুম্বাইতে। কিন্তু মুম্বাইয়ের ঝকঝকে আলো প্রথম দিকে তাকে শুধু হতাশাই উপহার দিয়েছিল। স্ট্রাগলের দিনগুলো ছিল ভীষণ কঠিন। প্রতিদিন এক স্টুডিও থেকে অন্য স্টুডিওতে অডিশন দিতে যেতেন ইয়াসমিন, কিন্তু পরিচালকরা তার সুন্দর চোখের প্রশংসা করলেও অভিনয়ের অভিজ্ঞতার অভাবে তাকে রিজেক্ট করে দিতেন। এরপর পরিচালক রঞ্জিত ভির্ক তাকে সাইন করান মাজলুম সিনেমার জন্য। তবে এখানে একটা সমস্যা দেখা দেয়, আর দেখা হলো তার নাম, যা সেই সময়ের হিন্দি সিনেমার জন্য উপযুক্ত ছিল না। তাই প্রযোজক রঞ্জিত ভির্ক তার নাম বদলে মাধুরী রাখেন, কিন্তু মাধুরীর আগে আরেকজন নায়িকা ছিলেন, ফলস্বরূপ তার নাম পরিবর্তন করে মন্দাকিনী রাখা হয়। মন্দাকিনী তার প্রথম ছবি মাজলুমে কাজ করছিলেন, ঠিক তখনই হিন্দি সিনেমার শোম্যান খ্যাত কিংবদন্তি পরিচালক রাজ কাপুর তার নতুন প্রজেক্ট রাম তেরি গঙ্গা মেলির জন্য এক নতুন নিষ্পাপ মুখের সন্ধান করছিলেন, যে হবে পাহাড়ি নদীর মতো চঞ্চল আর পবিত্র। রাজ কাপুর তার ছোট ছেলে রাজীব কাপুরকে এই ছবির মাধ্যমে লঞ্চ করাতে চাইছিলেন, তাই বিপরীতে কোনো চেনা নায়িকাকে নিতে চাননি। অডিশনের সময় বহু চেনা মুখকে বাতিল করার পর হঠাৎই রাজ কাপুরের চোখে পড়ে যান মন্দাকিনী। কিন্তু এই ছবির জন্য প্রথমে ডিম্পল কাপাদিয়াকে নিচে নেওয়া হয়েছিল। তিনি ছিলেন সেই ডিম্পল কাপাদিয়া যিনি চলচ্চিত্র জগতে এক সুপরিচিত মুখ হয়ে উঠেছিলেন, কিন্তু পাহাড়ি মেয়ের চরিত্রে ডিম্পল কাপাদিয়া ঠিক মানানসই ছিলেন না। তাই যখন রাজ কাপুর মন্দাকিনীকে দেখলেন, তার ছবির জন্য তার নিষ্পাপ মুখটি একেবারে উপযুক্ত বলে মনে হলো এবং রাজ কাপুর মন্দাকিনীর সঙ্গে কথা বলে তাকে তার ছবির কথা জানালেন। মন্দাকিনীও কোনো দ্বিধা না ছাড়াই ছবিটিতে রাজি হয়ে যান, আর এভাবেই মন্দাকিনী তার কেরিয়ারের সবচেয়ে বড় ছবিটি পান। ১৯৮৫ সালে যখন রাম তেরি গঙ্গা মেলি বড় পর্দায় মুক্তি পায়, তখন চারদিকে যেন সুনামি বয়ে যায়। সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট তকমা পায়। মন্দাকিনীর সাহসী অভিনয়, মন্দাকিনীর ছবিতে মন্দাকিনীর একটি জলপ্রপাতের উত্তেজনাপূর্ণ দৃশ্যে বেশ শোরগোল হয়েছিল। জলপ্রপাতের নিচে মন্দাকিনীকে পাতলা সাদা শাড়িতে দেখা গিয়েছিল, যার কারণে তার শরীর স্পষ্ট দৃশ্যমান ছিল। পাহাড়ি ঝর্ণার নিচে তার সেই নাচ আর নিষ্পাপ চাউনি পুরো ভারতের দর্শকদের মনে ঝড় তুলেছিল।
এই একটিমাত্র সিনেমা তাকে রাতারাতি ইন্ডাস্ট্রির ১ নম্বর সারির নায়িকাদের পাশে এনে দাঁড় করায় এবং এই মুভির জন্য ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রীর মনোনয়নও পান তিনি। তবে এই মুভিটি নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়। মন্দাকিনীর সাহসী দৃশ্যের কারণে ছবিটিকে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেতে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছিল। এছাড়াও মন্দাকিনীর কারণে কাপুর পরিবারকেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আসলে রাজ কাপুরের এই শেষ ছবির মাধ্যমেই তিনি তার কনিষ্ঠ ছেলে রাজীব কাপুরকে চলচ্চিত্রে অভিষেক করিয়েছিলেন। এই ছবিতে রাজীব কাপুর নায়কের ভূমিকায় অভিনয় করলেও গল্পটি এমন ছিল যে নায়ক তার অভিনয় দক্ষতা দেখানোর তেমন সুযোগ পাননি। এই ছবির সাফল্যের সমস্ত কৃতিত্ব গিয়েছিল মন্দাকিনীর দৃশ্যগুলো, ছবির সঙ্গীত এবং রাজ কাপুরের ওপর। নায়কের জন্য বিশেষ কিছুই অবশিষ্ট ছিল না। এখান থেকেই কাপুর পরিবারে বিবাদের সূচনা হয়। মধু জৈন তার কাপুরস বইতে লিখেছেন যে রাজীব কাপুর চলচ্চিত্রে তার চরিত্রকে দুর্বল করে দেওয়ার জন্য তার বাবা রাজ কাপুরকে দায়ী করতেন। যে ছবিতে মন্দাকিনী রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন, সেই ছবিটি মুক্তি পাওয়ার পর রাজীব কাপুর কোনো বিশেষ সুবিধা পাননি, যার ফলে এই ছবির পর রাজীব কাপুর তার বাবার উপর এতটা রেগে গিয়েছিলেন যে তিনি তার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন এবং বাবা আর ছেলের মধ্যে তিক্ততা এতটাই বেড়ে গিয়েছিল যে ১৯৮৮ সালে রাজ কাপুর মারা গেলে রাজীব কাপুর তার শেষকৃত্যেও যাননি। যাই হোক, প্রথম ছবি নেই আকাশ ছোঁয়া সাফল্যের পর মন্দাকিনীকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। পরিচালকদের লাইন লেগে যায় তার বাড়ির সামনে। তিনি একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিতে থাকেন। রাম তেরি গঙ্গা মিলি ছবির পর মন্দাকিনীকে ফিল্ম ডান্স ডান্স, কানুন কাহা হ্যাঁ এবং প্যার করকে দেখো ইত্যাদি বহু ছবিতে দেখা যায়। ১৯৮৭ সালে মিঠুন চক্রবর্তীর সাথে তার ডান্স ডান্স সিনেমাটি তরুণ প্রজন্মের মাঝে দারুণ সাড়া পায়। মিঠুন আর মন্দাকিনীর অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শক ভীষণ পছন্দ করত। এরপর সঞ্জয় দত্তের সাথে জিতে হ্যাঁ শানসে এবং অনিল কাপুরের সাথে তেজাবের মতো ব্লকবাস্টার সিনেমায় তিনি অভিনয় করেন। জিতেন্দ্র থেকে শুরু করে রাজ বব্বর, তৎকালীন সমস্ত বড় তারকাদের সাথেই রোমান্টিক জুটি বেঁধেছেন তিনি। মাত্র ৫-৬ বছরের মধ্যে তিনি প্রায় ৪০টিরও বেশি সিনেমায় কাজ করে ফেলেন। কিন্তু নিয়তির স্ক্রিপ্ট বোধহয় অন্য কোনো অন্ধকার গলিতে মোড় নেওয়ার অপেক্ষায় ছিল। যখন মন্দাকিনীর কেরিয়ার সাফল্যের মধ্যগগনে, ঠিক তখনই ১৯৯৪ সাল নাগাদ একটি ঘটনা তার পুরো জীবনকে ওলটপালট করে দেয়। দুবাইয়ের শারজাহা ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের একটি ম্যাচ চলাকালীন ভিআইপি গ্যালারির একটি ছবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে দেখা যায় ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের একদম পাশে বসে হাসি মুখে ম্যাচ উপভোগ করছেন মন্দাকিনী। এই একটি ছবি পুরো বলিপাড়া এবং রাজনৈতিক মহলে যেন পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। চারদিকে রটে যায় যে মন্দাকিনী ডনের প্রেমিকা। এমনকি এটাও গুঞ্জন ওঠে যে দাউদের আন্ডারওয়ার্ল্ডের কামাথারের জোরেই নাকি বড় বড় প্রযোজক আর পরিচালকরা মন্দাকিনীকে তাদের সিনেমায় নিতে বাধ্য হতেন। মুম্বাই পুলিশও এই নিয়ে মন্দাকিনীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে, যদিও মন্দাকিনী সবসময় এই দাবি কঠোরভাবে অস্বীকার করে এসেছেন। তার স্পষ্ট বক্তব্য ছিল তিনি কেবল একজন সেলিব্রিটি হিসেবে সেখানে আমন্ত্রিত হয়ে ম্যাচ দেখতে গিয়েছিলেন এবং দাউদের সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক বা আর্থিক লেনদেন ছিল না। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। আন্ডারওয়ার্ল্ডের সাথে নাম জড়ানোর ভয়ে বড় বড় প্রযোজক আর পরিচালকরা রাতারাতি মন্দাকিনীকে সিনেমা থেকে বাদ দিতে শুরু করেন। সমাজ এবং মিডিয়ার ট্রোলিংয়ের শিকার হয়ে তার কেরিয়ারে একটা বড় ফুল স্টপ পড়ে যায়। ১৯৯৬ সালের জোরদার সিনেমার পর তার ফিল্মি কেরিয়ার কার্যত চিরতরে শেষ হয়ে যায়। গ্ল্যামারের এই ঝলমলে দুনিয়ার নোংরা পলিটিক্স আর আন্ডারওয়ার্ল্ডের এই ভয়ঙ্কর বিতর্ক থেকে বাঁচতে মন্দাকিনী নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন। তিনি বুঝতে পেরেছিলেন সিনেমা জগৎ তাকে যতটা দিয়েছিল তার চেয়ে অনেক বেশি কেড়ে নিয়েছে। এই মানসিক অশান্তির দিনে তার জীবনে শান্তির দূত হয়ে আসেন ডক্টর কাগিউট্টি এই কোছে ঠাকুর। এই রিনপোছে ঠাকুর ছিলেন একজন প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী, যিনি ৭০-এর দশকে ভারতে চ্যাবনপ্রাশের বিজ্ঞাপনে অভিনয় করে বেশ পরিচিত মুখ ছিলেন। ১৯৯০ সালেই তারা গোপনে বিয়ে করেছিলেন। কেরিয়ার শেষ হওয়ার পর মন্দাকিনী পুরোপুরি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন। তিনি স্বামী রিনপোছে ঠাকুরের সান্নিধ্যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিব্বতী দালাই লামার একজন পরম ভক্ত হয়ে ওঠেন। ধীরে ধীরে অতীতের সমস্ত তিক্ততা ভুলে মন্দাকিনী নিজের একটি নতুন জীবন শুরু করেন। তিনি স্বামী সন্তানকে নিয়ে মুম্বাইতেই তিব্বতী ভেষজ ওষুধের একটি কেন্দ্র খোলেন এবং সাধারণ মানুষকে তিব্বতী যোগব্যায়াম ও ধ্যানের প্রশিক্ষণ দিতে শুরু করেন। গ্ল্যামারাস জীবনের সেই জমকাল লাইমলাইট থেকে দূরে সরে গিয়ে স্বামী, ছেলে ও মেয়েকে নিয়ে আজ অত্যন্ত সাধারণ ও শান্তিময় একটি গৃহবধূর জীবন কাটাচ্ছেন তিনি। আজকের মন্দাকিনীকে দেখলে হয়তো সেই ঝর্ণার ধারে চঞ্চল উথালপাথাল করা মেয়েটিকে আর চেনা যাবে না। তার চোখে আজ কোনো গ্ল্যামারের অহংকার নেই, আছে এক পরম শান্তি। বলিউডের ইতিহাসে তিনি হয়তো খুব বেশি দিন রাজত্ব করতে পারেননি, কিন্তু নিজের রূপ আর অভিনয়ের যে অমোঘ ছাপ তিনি দর্শকদের হৃদয়ে রেখে গেছেন, তা যুগে যুগে ধরে হিন্দি সিনেমার ইতিহাসে এক অমলিন রূপকথা হয়েই বেঁচে থাকবে।
তবে মন্দাকিনীর এই জীবন কাহিনী শুধু এক রূপলী পর্দার রূপকথা নয়, এটি আসলে আমাদের সবার জন্য এক মস্ত বড় শিক্ষার দলিল। বলিউডের ইতিহাস তাকে মনে রাখবেই, কিন্তু তার অতীত আমাদের মনে করিয়ে দেয় গ্ল্যামার, অর্থ আর খ্যাতির ঝলকানি কতটা ক্ষণস্থায়ী এবং বিপজ্জনক হতে পারে। ভুল সময়ে ভুল মানুষের হাত ধরে একটা ভুল সিদ্ধান্ত কিভাবে মধ্যগগনে থাকা একটা কেরিয়ারকে এক নিমেষে ধ্বংস করে দিতে পারে, মন্দাকিনীর জীবন তার এক জীবন্ত উদাহরণ। অন্ধ আবেগে গা ভাসিয়ে দেওয়ার আগে জীবন যে কতটা সতর্কতা দাবি করে, সেই নির্মম সত্যটাই আমাদের শিখিয়ে গেছেন। আজ গ্ল্যামারের রঙিন দুনিয়া ছেড়ে তিনি তিব্বতী যোগব্যায়াম আর আধ্যাত্মিকতার শান্তিময় চাদরে মোড়া। সময়ের স্রোতে অনেক তারার আলোই ফিকে হয়ে যায়, তবে পর্বার সেই চঞ্চলা গাঙ্গা আজ বাস্তব জীবনের সব ঝড় পেরিয়ে এক শান্ত সৌম্য নদী। তার জীবনের এই চড়াই উতরাই হিন্দি সিনেমার ইতিহাসে যেমন এক অমলিন অধ্যায়, তেমনি মানুষের কাছে এক চিরন্তন সতর্কবার্তা। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুন করে গড়ে তোলার নামই জীবন। বলিউডের এমন সব অজানা আর হারিয়ে যাওয়া নক্ষত্রদের গল্প যদি আরও দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।